नमस्कार আমি পিয়ালি ব্যানার্জি। আজকে নববর্ষ, তো প্রত্যেককে জানাই শুভ নববর্ষ। আপনাদের পরিবার অত্যন্ত সুখে থাকুক, সুন্দর থাকুক, বছর আপনাদের ভালো কাটুক। আজকে আমি আমার ভিডিওতে আমার কিছু অসম্পূর্ণ ভিডিও সিরিজের খানিকটা সম্পূর্ণ করবার চেষ্টা করব। এর আগে আমি বিভিন্ন ভাব সম্পর্কে আলোচনা করেছি, স্পেশালি 6th ভাব পর্যন্ত। তারপরে আমার আর করা হয়নি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন সপ্তম থেকে দ্বাদশ ভাব পর্যন্ত আলোচনা করি। সবটা তো এই ভিডিওতে সম্ভব নয়, তবে যতটা সম্ভব অন্তত সপ্তম ভাব ও অষ্টম ভাব সম্পর্কে আজকে আমি বলবার চেষ্টা করব। তো সবার আগে বলি যে আমাদের জীবনে যে সমস্ত মানুষেরা রয়েছেন তাদের মধ্যে অনেকেরই, বেশিরভাগ কেন প্রত্যেকেরই এটা প্রশ্ন থাকে যে তার বিয়ে সঠিক সময় হবে কিনা। ক্যারিয়ার লাইফে একবার সেটেল হওয়ার পরে আমাদের সবার আগে চিন্তা আসে আমাদের বিয়ে, আমাদের জীবনে সেটেলমেন্ট। তো এখানে অনেক ব্যক্তিও থাকেন, নারী এবং পুরুষ, যাদের বিয়ে হয়তো আপনার লেট 20, লেট 30 হয়ে গিয়েছে, আপনার বয়সের প্রায় আপনার 28-এর শেষ বা 30-এরও অনেক উপরের দিকে, মানে 37, 38, ইভেন 40। তো এখনও হয়তো আপনি বৈবাহিক জীবনে আবদ্ধ হননি এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে অনেক প্রবলেমস আসছে, তাহলে এই ভিডিওটা আপনাকে অনেকখানি হেল্প করতে পারে। তো একজন মানুষ কখন বুঝতে পারবেন যে তার বিয়ে কোন সময় হবে আর কোন সময় হবে না, বা হবে কি হবে না? সবার আগে আমি বলবো, আমি আগেও আপনাদের বলেছি যে বৈদিক অ্যাস্ট্রোলজি, মানে যেটাকে আমরা ভেদিক অ্যাস্ট্রোলজি বলি, আর তার সঙ্গে যখন কেপি অ্যাস্ট্রোলজি, আরেকটি সম্পূর্ণ অন্যরকম ভাবধারা, এটা জ্যোতিষের আরেকটি শাখা, তেমনি আরেকটি শাখা রয়েছে নারী অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি। তো সব দিক থেকেই আমরা বিচার করবার চেষ্টা করি এবং এই এক একটি ভাবকে আমরা কি বলবো, একে অপরের সাথে মিলিয়ে একটা কারেক্ট লাইফ প্রেডিকশনটা অ্যাকচুয়ালি আমি বলতে চাইবো না, আমি বলতে চাইবো যে আমাদের এই জ্যোতিষ হচ্ছে আমাদের জীবনে সংশোধন করে। তো এটা আমাদের প্রেডিকশনের একটা প্রেডিক্টিভ টুল হিসেবে ব্যবহার না করে জ্যোতিষকে উচিত হচ্ছে আমাদের সবসময় আমাদের সেলফ কারেকশন মেকানিজম হিসেবে দেখা। তো যখনই আপনি আপনার সপ্তম ভাবকে দেখছেন, আমরা জানি সপ্তম ভাব হচ্ছে আমাদের বিবাহের স্থান, তো সেক্ষেত্রে আমরা সবার আগে দেখব একজন মানুষের বিয়ে দেরিতে হবে না আগে হবে না পরে হবে, এটা দেখার আগে আমরা দেখব তার বিয়ে আদৌ হবে কিনা। তো কেপি অ্যাস্ট্রোলজি বলে যে যখনই একটা মানুষের, আমি আগেও বলেছি যে কেপি অ্যাস্ট্রোলজি গ্রুপ অফ হাউস নিয়ে কাজ করে, তো সেক্ষেত্রে যখনই একজন মানুষের বিবাহ দেখব সবার আগে আমরা দেখব সেই ব্যক্তির সপ্তম ভাব, কেননা এটা তার বিবাহের স্থান। তার সাথে দেখব তার দ্বিতীয় স্থান, কেন পরিবারের স্থান হচ্ছে দ্বিতীয় স্থান। তো একজন ব্যক্তি বিবাহের মাধ্যমে পরিবার গঠন করেন, তাই পরিবারের স্থান। এবং তার সাথে আমরা দেখব একাদশ স্থান, কেন কোনো কিছুরই প্রাপ্তি, শুধুমাত্র আর্থিক প্রাপ্তি নয়, যে কোনো কর্মের প্রাপ্তি বা যে কোনো ধরনের প্রাপ্তির স্থানই হচ্ছে একাদশ স্থান। তো বৈবাহিক সম্পর্কের প্রাপ্তি, বৈবাহিক জীবনের সুখ প্রাপ্তি তার হবে কিনা, তার জন্য একাদশ ভাবেরও প্রয়োজন এবং সর্বোপরি অবশ্যই আপনার লগ্ন ভাবেরও প্রয়োজন। কেন লগ্ন আপনি নিজে স্বয়ং, তাহলে আপনার লগ্ন, আপনার দ্বিতীয়, আপনার সপ্তম, আপনার একাদশ ভাব এবং সেই ভাবপতি, সেই ভাবে কি কি গ্রহ বসে আছে তার উপরে নির্ভর করবে আপনার জীবনে বিয়ে হবে কি হবে না। তো কোনোদিন আমি আবার অন্য ভিডিওতে এটা কমপ্লিট আর একটু অন্যরকম বিষয়, তো আমি দেখাবো যে বিয়ে হবে কি হবে না সেই বিষয়ে আমি আরেকটা ভিডিও আমি বানাবো। আজকে শুধু বলি লেট ম্যারেজ ভার্সেস আর্লি ম্যারেজ। তো এক্ষেত্রে দেখা উচিত যে যদি কোনো ব্যক্তির জীবনে যার সপ্তমপতি যদি বুধ, শুক্র, বৃহস্পতির মতো শুভ গ্রহ হন, শুভভাবে বসে থাকে, তাহলে অবশ্যই সেই ব্যক্তির জীবনে উন্নতি আসে, বৈবাহিক উন্নতি আসে এবং তার সাথে সাথে বৈবাহিক জীবনে যথেষ্ট সুন্দর হয়। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখা উচিত, বৈবাহিক জীবনের ক্ষেত্রে আমাদের যেটা মেন আসে সেটা হচ্ছে কম্প্যাটিবিলিটি। তো সেক্ষেত্রে দেখা উচিত যে যাদের মধ্যে বিয়ে হচ্ছে বা যে ব্যক্তির বিয়ে হচ্ছে সেই ব্যক্তি তার বৈবাহিক জীবনে কতটা সুখী হবে। এবং তার জীবনে যখনই দেখা যায়, সাপোজ ব্যক্তি যদি মেষ রাশির ব্যক্তি হন, তাহলে তার বিপরীত সপ্তম ঘর হবে শুক্র। মেষ ফায়ারি রাশি, শুক্র ইজ অ্যাট্রাকশন। তো ফায়ার অ্যান্ড অ্যাট্রাকশন, ইটস এ গুড ম্যারেজ লাইফ।
ঝগড়াঝাটি অশান্তি থাকতেই পারে, থাকে, কিন্তু সেক্ষেত্রে এই ধরনের ম্যারিটাল লাইফ খুব বেশি কমপ্লিকেটেড হয় না। যত ঝগড়াই হোক আবার সেটা মিটমাটও হয়। তো হাজব্যান্ড ওয়াইফের রিলেশন এখানে ঠিক থাকে। বৃশ্চিক আর বৃষ অর্থাৎ স্করপিও অ্যান্ড টরাস, এটাও একই ধরনের, মঙ্গল এবং শুক্র, এই সম্পর্কও ঠিক থাকে। আবার যদি দেখা যায় এটা যদি মিথুন রাশি হয়, তাহলে মিথুন হচ্ছে বুধ এবং তার ঠিক বিপরীত রাশি সেটা হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ কিনা স্যাজিটেরিয়াস বা ধনু রাশি। তো আমরা জানি বুধ আর বৃহস্পতির সম্পর্ক খুব একটা ভালো নয়। তো এক্ষেত্রে যখনই দেখা যায় যে মিথুন রাশির ব্যক্তি বা ধনু রাশির ব্যক্তি, কিংবা যদি উল্টো দিকেও ধরা যায় যে কোনো বুধ বৃহস্পতির সম্পর্ক, ঠিক আমরা যখনই দেখবো যে মীন রাশি যদি ধরি, ঠিক তার বিপরীতে অল টাইম কন্যাই থাকে, বা কন্যা ধরলে উল্টো দিকে সপ্তম ঘরে সবসময় মীনকেই পাওয়া যায়, বুধের ঠিক বিপরীতে বৃহস্পতিই থাকে। তো যারা বুধের রাশির ব্যক্তি বা যারা বৃহস্পতির রাশির ব্যক্তি, জেনারেলি আপনার যদি বিবাহ খুব সুন্দর হয়ে থাকে, পসিবল, সেক্ষেত্রে অন্য গ্রহেরও দৃষ্টি ইত্যাদির প্রয়োজন। জেনারেলি ওভারঅল এই ধরনের বৈবাহিক সম্পর্কে অনেকখানি পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে কি হয়, তার মানে এই না যে বিয়ে ভেঙে যাবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে বাড়াতে হয়, অর্থাৎ এখানে 50% আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন হয়। আবার ঠিক উল্টো দিকে কর্কট এবং মকর, কর্কট হচ্ছে চন্দ্র, উল্টো দিকে হচ্ছে মকর মানে শনি। তো এই ধরনের সম্পর্ক যেখানে চন্দ্র শনি আমরা জানি 20 যোগ ইত্যাদি ইত্যাদি, তো আমি সেসব কথায় যাচ্ছি না। জেনারেলি আমরা এখানে যেই ধরনের সম্পর্কে অনেক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়, যদি মকর রাশির ব্যক্তির জীবনেও আবার কর্কট রাশির ব্যক্তির জীবনে। কারণ কর্কট রাশির ব্যক্তিরা কিরকম হন, জেনারেলি ইমোশনাল, রোম্যান্টিক। আর ঠিক উল্টো দিকে মকর রাশির ব্যক্তিরা, মানে এনার যিনি স্পাউস হবেন, জরুরি না তিনি মকরই হবেন। আমার বক্তব্য হচ্ছে যে কর্কট রাশির ব্যক্তির বিপরীত রাশিটা হয় মকর, এর থেকে বোঝা যায় যে তার স্বামী বা স্ত্রী কি ধরনের মানসিকতার হবেন। তো সেক্ষেত্রে তারা যথেষ্ট প্র্যাকটিক্যাল, ভেরি প্র্যাকটিক্যাল ইন লাইফ। তো একটা প্রচণ্ড ইমোশনের সাথে যদি প্র্যাকটিক্যালিটি হয়, তাহলে সেখানে প্র্যাকটিক্যালিটির সাথে ইমোশন ধাক্কা খায়। তো আলটিমেটলি এখানে একটা আনহ্যাপিনেস ক্রিয়া করে। তো এটাও ঠিক যে চন্দ্র সবসময় রাত্রিতেই বিকশিত হয়, তো পূর্ণ রাত্রি ছাড়া চন্দ্রের আভাও বিকশিত হয় না। তো আমি সেক্ষেত্রে বলতে চাইবো যে মকর আর চন্দ্র অর্থাৎ কর্কট, এক্ষেত্রেও অবশ্যই রাতকে একটা নির্দিষ্ট মাত্রায় থাকতে হয়, না সে সন্ধ্যায় থাকতে পারে আর না সে ভোরের দিকে যেতে পারে। নিকষ কালো অন্ধকারই চন্দ্রের বিকাশ। তো সেক্ষেত্রে একে অপরের সামনে অনেকটা ঝুঁকতে হয়, স্পেশালি স্পাউসকে। তো আমি এখানে স্পাউস অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফকে, তো সেক্ষেত্রে দুজনকেই, তো তাহলে এই সম্পর্ক অনেকটাই সুন্দর থাকে। এবার আরেকটা যদি আসা যায়, সিংহ রাশি, ঠিক তার বিপরীতেও শনির রাশি, সেটা হচ্ছে কুম্ভ, আবার কুম্ভ রাশির বিপরীতে সিংহ। এই দুই রাশির জীবনে ম্যারিটাল স্ট্যাটাস খুব একটা সুখকর জেনারেলি দেখা যায় না। নবাংশ যদি তার সঙ্গে সাপোর্ট না করে, তাহলে এই জাতীয় সম্পর্ক বাস্তবিক খারাপ হয়, অত্যন্ত অশান্তিময়। কেননা সিংহ রাশির ব্যক্তি অত্যন্ত পাওয়ারফুল পার্সোনালিটি, অপরদিকে কুম্ভ রাশির ব্যক্তিত্ব, তাদের মধ্যেও যথেষ্ট পরিমাণে একটা অদ্ভুত নিজস্ব মানসিকতার উপরে একটা বিশ্বাস, পরিবর্তন না করা, একই রুলস রেগুলেশনস ফলো করা, ঠিক রবির ঠিক বিপরীত। শনি এবং রবি আমরা জানি একে অপরের ঠিক বিপরীত ধর্মী দুটি গ্রহ, এবং আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজিতে বা যে কোনো অ্যাস্ট্রোলজিতে রবি এবং শনিকে আবার পরে শত্রু গ্রহ বলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই জাতীয় ম্যারিটাল লাইফ খুব একটা ভালো হয় না। এবারে দেখা যায় যে কখন বিয়ে ডিলে হয়, দেরি হয়। জেনারেলি সপ্তম ঘরে যদি কোনোভাবে জেনারেলি আমাদের বলা হয় শনির প্রভাব হয়, তাহলে সেক্ষেত্রে ম্যারিটাল লাইফে প্রবেশ করতে কিছু দেরি হতে পারে। বা যদি কোনো ব্যক্তির শনি বিবাহ কারক গ্রহের সাথে বা সপ্তম পতির সাথে বসে যায় বা সপ্তম ঘরে দৃষ্টি প্রদান করে, তাহলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে আপনার লাইফ পার্টনার অনেক দেরিতে আসবে। সেক্ষেত্রেও একটা আছে। এক্ষেত্রে যেমন আমি বলছি, উদাহরণস্বরূপ বিভিন্ন ব্যক্তির চার্ট আছেন যেখানে দেখা যায় শনি সপ্তমস্ত বসে থাকা সত্ত্বেও তার সঠিক সময় ইভেন আর্লি ম্যারেজও হয়েছে। এক্ষেত্রে শনি যদি বক্রি হয়,
এবং সেক্ষেত্রে জেনারেলি আমি দেখেছি যে শনি যদি মকর রাশিস্থ হয়ে যায় এবং বক্রী হয়, তাহলে এই রকম ক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তির জীবনে, বা কুম্ভ রাশিস্থ, তো সেক্ষেত্রে তাদের বিয়ে দেরি হওয়ার বদলে অনেক আগেও হতে পারে। এবার যদি সপ্তম স্থানে শনি বসে যায় বা দৃষ্টি পড়ে অ্যাডভার্সলি, তাহলে তার কি হতে পারে? এক তো ম্যারেজ ডিলে হতে পারে, দ্বিতীয় হচ্ছে তার যে লাইফ পার্টনার তিনি তার চেয়ে বয়সে বা অভিজ্ঞতায় বা মেন্টালিটিতে অনেক বেশি ম্যাচিওর হন। আবার এমনও হতে পারে লাইফ পার্টনার যে শুধু এটাই বলা হয় ম্যাচিওর হয়, কিন্তু আমি দেখেছি যে এক্ষেত্রে শুধুমাত্র আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার থেকে বয়সে বড়ই নয়, বয়সের চেয়ে ছোটও হতে পারে। সোজা কথায় হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে বয়সের গ্যাপিং বা ডিফারেন্স অনেক বেশি হয়, ইদার হাজব্যান্ড বয়সে বড় হয় বা ছোট হয়। কিন্তু জেনারেলি যদি খুব অ্যাডভান্স এফেক্ট না পড়ে এই বিয়েগুলি টিকেও যায়। আরেকটা যেটা হতে পারে, যদি এক্ষেত্রে দেখা যায় যে কোনোভাবে সপ্তমপতি হয়তো লগ্নে নয় কিন্তু নবাংশে গিয়ে যদি শনির নবাংশে চলে যায় কিংবা কোনোভাবে যদি মান্দি যুক্ত হয়ে যায়, তাহলে এদের ক্ষেত্রে হয় বিবাহ না হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে যায়, কিংবা বিবাহ বারবার সম্বন্ধ এসব ভেঙে যায়, বা বিবাহ জীবন অত্যন্ত অশান্তিপূর্ণ হতে পারে, স্পেশালি যদি মান্দির প্রভাব এখানে পড়তে থাকে তো। এবং তার সাথে এমনও হতে পারে যে সেই ব্যক্তি জীবনে কখনো বৈবাহিক জীবনে প্রবেশই করবে না। তো এই ছিল মোটামুটি সপ্তম ভাবের ফল। এছাড়া সপ্তম ভাব শুধুমাত্র আমাদের লাইফ পার্টনারকেই দেখায় না, সপ্তম ভাবের সাথে সাথে আরও দেখায় যে আমাদের কিভাবে আমরা ছাড়া আমাদের চারপাশে যারাই রয়েছেন, যে কোনো ব্যক্তি, আমরা হচ্ছে আমাদের লগ্ন, আর আমাদের ঠিক বিপরীত ভাব হচ্ছে সপ্তম ঘর, এবং এটি হচ্ছে আমাদের আমি নিজে ব্যতীত, অর্থাৎ আপনি নিজে ব্যতীত আপনার সামনে থাকা যে কোনো ব্যক্তি, তা আপনার ইভেন আপনার বিজনেস পার্টনার হতে পারে, অন্যান্য ব্যক্তিরা হতে পারে যারা আপনার চারপাশে রয়েছেন, আপনার বন্ধুস্থানও। ওই জন্য এই স্থানটা যেমন একাদশ স্থান আমাদের বন্ধুস্থান, সপ্তম স্থানও কিন্তু আমাদের, বিশেষ করে নারী অ্যাস্ট্রোলজিতে বৃহস্পতির সপ্তম ঘরে যদি কখনো কোনো অ্যাডভার্স গ্রহ বসে থাকে বা কোনো শত্রু গ্রহ বসে থাকে, রাহু, কেতু, মান্দি, শনি, তাহলে আমরা জেনারেলি বলে থাকি বন্ধুভাগ অত্যন্ত খারাপ হতে চলেছে, এবং সেটাই হয়। তো যাই হোক, তো এটা হলো সপ্তম ভাব। এছাড়া আসছে অষ্টম ভাব। আমরা জেনারেলি অষ্টম ভাবকে বলে থাকি আমাদের জীবনের একটা অত্যন্ত রহস্যময়ী ভাব। কেন না, এই ভাবের সঙ্গে আমরা মৃত্যুকে জুড়ে দিই। এই ভাবের কারকপতি শনি, অল টাইম শনি। এবং এক্ষেত্রে আমাদের মনে রাখা হয়, যেমন বৃহস্পতি, আমি একটু ফিরতে চাইবো সপ্তম ভাবে। সপ্তম ভাবের যে কারক গ্রহ আমরা জানি বৃহস্পতি, এবং তার সাথে এটাও ঠিক যে যখন বিয়ে কখন হবে, তো সেক্ষেত্রে দেখার সময় আমরা অবশ্যই দেখে থাকি যে সপ্তম পতির যদি দশা চলে, বা সপ্তম পতির সাথে সাথে যে গ্রহ সপ্তম ভাবে বসে আছে তার যদি দশা চলে, তাহলে সেই দশাতে বিয়ে প্রবল। আমি আগেও অনেকবার বলেছি, আবারও বলছি, যে যখনই কেন্দ্র হাউস মানে 1, 4, 7 এবং 10th এই ভাবগুলির প্রভাব দেখা উচিত, সেই সময় দশার থেকে অনেক বেশি করে ইম্পর্টেন্স রাখে ট্রানজিট বা গোচর। তার কারণ হচ্ছে, ধরুন আপনার জীবনে যদি সপ্তমপতির দশা আপনার জীবনে 70 বছর বয়সে আসতেই পারে, তাহলে কি তার আগে আপনার বিয়ে হবে না? এটা হতে পারে না। তো তার আগেই কিন্তু গোচর চলে আসে আপনার সপ্তমপতি, বারবার আমরা জানি। তো সেই সপ্তমপতির গোচরে তার বিয়েটা হওয়া সম্ভব অনেক বেশি। তো যদি এটা হয়, অথবা আরেকটা হয় রাহুর দশা বা অন্তর্দশা। রাহু ট্রিগার করে বিয়েকে। বৃহস্পতি প্রজাপতি নির্বন্ধ নিশ্চয়ই, কিন্তু রাহু বিবাহ কারক, মানে অর্থাৎ বিবাহ কারক মানে বলতে চাইছি যে বিবাহকে ত্বরান্বিত করতে রাহুর বিশেষ ভূমিকা। কেন? রাহু ভ্রম, আর বিবাহ আমাদের জীবনে, নতুন জীবনে, সুখময় জীবনের ধারণা নিয়েই আমরা বিবাহে প্রবেশ করি। ইটস এ ভ্রম, কারণ সেটাও একটা বাস্তব জীবন যা আমরা চাইছি সেই স্বপ্নের মতো জীবন হওয়া সম্ভব নয়। এই ভ্রম খুব সহজেই ভাঙে, প্রত্যেকেরই ভাঙে। আমি যদি ভুল না হয়ে থাকি, সেটা আপনারাও জানেন যে বৈবাহিক জীবনে যে ভ্রম আমাদের মধ্যে তৈরি হয়, তার মানে এই নয় যে আমি বলছি আমি বিবাহের বিরুদ্ধে বা ইত্যাদি ইত্যাদি, তা নয়। আমি বলতে চাইছি যে বৈবাহিক জীবনে এক অদ্ভুত সুখ স্বপ্ন নিয়ে আমরা থাকি, আর এই সুখ স্বপ্ন যতক্ষণ না আপনার মনে আসছে আপনি নিশ্চয়ই বিবাহে রাজি হবেন না।
তো এই সূক্ষ্ম স্বপ্নের জন্য, এই ভ্রম তৈরি করবার জন্যে আপনার জীবনে রাহুর প্রয়োজন হয়। তো রাহু বিশেষ ইনিশিয়েট করে একজন মানুষের বিবাহকে। তার সঙ্গে বৃহস্পতি অবভিয়াসলি, তার সঙ্গে শুক্র দশা অন্তর্দশা হতে পারে। নবম, দেখুন আপনার নবাংশে সপ্তমপতিকে, সেই সপ্তমপতি আপনার বার্থ চার্টে কোথায় গিয়ে বসেছে। এবং সবথেকে বড় কথা যা ইম্পর্টেন্ট হলো নক্ষত্র। সপ্তমপতি যে নক্ষত্রের অধিকারী বা উপনক্ষত্র স্বামী, যা যদি কেপি অ্যাস্ট্রোলজিতে আসতে চাই, সেই উপনক্ষত্র স্বামীর দশা অন্তর্দশায় বিবাহ সম্পন্ন হয়। 2-7-11 কানেকশন থাকলেই সেই সময় বিবাহের যোগ খুব প্রবল। যাই হোক, এবারে আসা যাচ্ছে অষ্টম ভাব। তবে আমার মনে হয় অষ্টম ভাব বলার জন্য অলরেডি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, অলরেডি 15 মিনিটস। তো আমি চেষ্টা করব এটাতে নয়, আজকে এখানেই শেষ করছি। অষ্টম ভাব সম্পর্কে আমি নেক্সট ভিডিওতেই আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, খুব ভালো দিনটি কাটুক। নমস্কার।